ঠিক আছে, এবং আশা করা যায় যে 2টা ক্লাস যদি মনোযোগ দিয়ে করো তুমি, তার পরবর্তীতে তুমি ভয়েস চেঞ্জের একজন মাস্টার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। তো দেখো যে ভয়েস চেঞ্জ এটা হলো আজকে আমাদের টপিক, ক্লাসের টপিক। আচ্ছা, তো ভয়েস ভয়েস মূলত কয় প্রকার, ভয়েস কি বা কাকে বলে, এগুলো আমাদের কোনোদিন পরীক্ষা আসবেও না, আমরা অত জানতেও যাবো না। হ্যাঁ, যে ভয়েস কাকে বলে, ভয়েসের সংজ্ঞা দাও, এগুলো কোনোদিন পরীক্ষা আসবেও না, আমরা এগুলো জানবোই না। আমরা পড়বো, ঠিক আছে, আমরা ডেডিকেটেডলি পড়বো, কিন্তু যতটুকু লাগবে ততটুকু পড়বো। ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমরা জানি ভয়েস মূলত 2 প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, যখন সাবজেক্ট নিজে কাজটি করে। একটা সেন্টেন্স দিছে, যেখানে সেন্টেন্স দ্বারা বোঝা যাচ্ছে যে সেন্টেন্সের যে সাবজেক্ট, সে সাবজেক্ট নিজে কাজ করতেছে, এরকম যখন বোঝায় তখন আমরা আসলে সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে বলবো যে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। তো আর একটা কথা বলি যে অনেকে আসলে সেন্টেন্সের সাবজেক্ট নির্ণয় করতে পারে না, ম্যাক্সিমাম হয়তো পারে, কিন্তু অনেকে বলবে যে ভাই আমার একটু সমস্যা, বেসিকে প্রবলেম। আমি একটু ছোট করে বলে দেই যে সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। হ্যাঁ, তো সাবজেক্ট সাবজেক্ট কোনগুলো, তুমি একটা সেন্টেন্স, হ্যাঁ, সেন্টেন্সে সেন্টেন্সে সেন্টেন্সের ভার্বকে তুমি কে দ্বারা প্রশ্ন করবে। ঠিক আছে, কে বা কারা দ্বারা প্রশ্ন করবে। ভার্বকে কে বা কারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। হ্যাঁ, প্রশ্ন করবা, তাহলে সাবজেক্ট, একটা সেন্টেন্সের ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবা, কে বা কারা, তাহলে যে উত্তরটা পাবা সেটা হলো সাবজেক্ট। ঠিক আছে, আর অবজেক্ট আমি উদাহরণ সহ দেখাই দিব। আর অবজেক্ট কি, অবজেক্ট হলো কি, যে তুমি সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা। হ্যাঁ, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, দ্বারা প্রশ্ন করবা। আচ্ছা, তাহলে ধরো আমরা একদম, এই যে এখানে আই ইট রাইস আছে, এটা নিয়ে যদি কথা বলি, দেখো যে আই ইট রাইস, ঠিক আছে, রাইস। এখন এই সাবজেক্টে ভার্ব কোনটা, ইট, এটা হলো কি ভার্ব, ভার্ব। তাহলে এটাকে আমরা কি প্রশ্ন করব, কি দ্বারা, কে বা কারা দ্বারা, তা কে বা কারা দ্বারা প্রশ্ন করব। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে খাই, এই খাইকে আমরা প্রশ্ন করব কে, তাহলে কে ভাত খায়, অ্যান্সার কি পাবো, আমি, এটা হলো আমাদের অ্যান্সার। কে ভাত খায়, কে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাবো তার মানে আইটা কি, আইটা হলো সাবজেক্ট। ঠিক আছে, আইটা হলো কি সাবজেক্ট। আর যদি প্রশ্ন করি যে কি বা কাকে, তাহলে যদি বলি আমি কি খাই, যে খাইটাকে প্রশ্ন করবো, খাই কি খাই, কি দ্বারা প্রশ্ন করছি, কি দ্বারা, হ্যাঁ কি খাই, ভাত খাই, ভাত, এটা হলো অবজেক্ট। হ্যাঁ, এটা হলো অবজেক্ট। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে পাই সাবজেক্ট, কে বা কারা, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাই অবজেক্ট। ঠিক আছে, তো এটা একদম বেসিক থিংস, অনেকে হয়তো জানে, বা যারা জানে না তাদের জন্য বলে দিলাম। ঠিক আছে, তো যখন সাবজেক্ট নিজে কাজ করে তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। তো আমরা যখন লাস্ট যে রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসটা করছিলাম, তো রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসটা করতে যায় আমি কিন্তু ওখানে বলছিলাম যে ভাইয়া ওইখানে একটা এরকম রুলস ছিল, প্যাসিভ সেন্টেন্স নিয়ে একটা রুলস ছিল। তো প্যাসিভ সেন্টেন্স নিয়ে যে রুলসটা ছিল, ওই রুলসে কিন্তু আমি বলে দিছিলাম যে আসলে সেন্টেন্সকে যখন, সেন্টেন্সটাকে দেখবা যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করতে পারে কিনা। যদি সাবজেক্ট নিজে কাজ করতে না পারে, তখন আমরা সেটাকে কি হিসাবে ধরছি, সেটা হলো প্যাসিভ সেন্টেন্স। ঠিক আছে, তার মানে বোঝা যাইতেছে অ্যাক্টিভ সেন্টেন্সে সবসময় কি করবে, সাবজেক্ট নিজে কাজ করবে। ঠিক আছে, এখানে কিন্তু এটাই বলছে, যখন সাবজেক্ট নিজে কাজ করে, এখানে সাবজেক্ট কি, আমি, তখন ভাত কে খায়, আমি খাই, আমি তো নিজে ভাত খাইতে পারি, তার মানে কি আমি নিজে কাজ করতে পারি, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। আর যখন কি বলছে, যে যখন অবজেক্টের ওপর কাজটি করা হয়, বা অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়, মানে অবজেক্ট কাজ করে এই ক্ষেত্রে, সাবজেক্ট কাজ করতে পারে না। মানে যেমন বলছে যে রাইস ইজ ইটেন বাই মি, এখানে সাবজেক্ট কোনটা, রাইস, এখানে সাবজেক্ট কোনটা, রাইস। রাইস কি নিজে নিজে মানে ডাইজেস্ট হতে পারবে, আমরা খাই, আমরা যে ভাতটা খাই, এটা কি ভাতের পক্ষ থেকে খাই, ভাত কি নিজে আমাদের পেটে চলে যায় নাকি আমরা খাই। এখানে মিটা কি, মিটা হলো অবজেক্ট, অবজেক্ট তার মানে কি, খাচ্ছে কে, কাজ করছে কে, আমি, এই যে মিটা কাজ করতেছে, মানে এর অবজেক্টটা কাজ করতেছে। তো যখন সেন্টেন্সের অবজেক্ট কাজ করবে, সাবজেক্ট কাজ করতে পারবে না, তখন সে সেন্টেন্সটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, একদম ইজি একটা বিষয়। মানে তুমি সাবজেক্টটাকে জিজ্ঞেস করবে যে সাবজেক্ট নিজে নিজে কাজটা করতে পারে কিনা, যদি পারে তাহলে অ্যাক্টিভ, আর না পারলেই প্যাসিভ। একদম ইজি বিষয়। হ্যাঁ,
এটা ছিল একদম বেসিক লেভেলের কথাবার্তা, বেসিক লেভেলের আলোচনা। তারপরে যাই আমরা, দেখো যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার যে নিয়ম বা কয়েকটা ধাপ আছে, ঠিক আছে, মেকানিজম আছে, সেগুলো সেগুলো এখানে ধাপে ধাপে বলা আছে। তো আমরা দেখো এখানে বলছে কি যে অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভ, প্যাসিভের সাবজেক্ট হবে, মানে আলটিমেটলি কি, দেখো আমরা যদি আগের সেন্টেন্সটাই দেখি যে আই ইট রাইস, এটাই যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখি যে প্রথমে আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েস, এটা তো অ্যাক্টিভ ভয়েস তাই না, এটা তো অ্যাক্টিভ ভয়েস আসলে অ্যাক্টিভ ভয়েস, এটাকে আমরা কি করব, প্যাসিভে করব, এটা আমরা প্যাসিভে করব। তো প্যাসিভে যখন করব তখন কি করব, দেখো প্রথম স্টেপ কি বলছে, এক নাম্বার স্টেপ যে অ্যাক্টিভের অবজেক্টকে, অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, ঠিক আছে, মানে এই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা কি হবে, অ্যাক্টিভের প্যাসিভ হবে। তাহলে এখানে অবজেক্টটা কি, রাইস, এটা হলো অবজেক্ট, আই হলো সাবজেক্ট, তাহলে এই রাইস এটা হলো অবজেক্ট, এটা কি হয়ে যায়, প্যাসিভের সাবজেক্ট হবে, তার মানে এটা আমাদের প্রথমে চলে আসবে রাইস। হ্যাঁ, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানায় ফেলছি প্রথমে। তারপর কি বলছে যে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তাহলে রাইসের সাথে কি বসবে, আই ইট রাইস, রাইসের সাথে কি বসবে, রাইস অবশ্যই সিঙ্গুলার, তাহলে এটার সাথে কি বসবে, অবশ্যই অক্সিলারি ভার্ব ইজ বসবে, রাইস ইজ, তাই না, রাইস ইজ। তাহলে আমরা পার্সন অনুযায়ী বা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসায় ফেললাম, এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিং, যেখানে একটা বসায় দিবা। তো আমরা দেখলাম রাইসের সাথে কোনটা বসবে, ইজ বসবে, ইজ বসায় দিচ্ছি। তারপরে কি বলছে ভাইয়া, দেখো যে মূল ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল, প্যাসিভ মানে পাস্ট পার্টিসিপল, আর অন্য কোনো ফর্ম নাই, একটাই ফর্ম পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা দেখছিলাম কি ভার্বের এটা বেস ফর্ম ইট, এটার পাস্ট পার্টিসিপল কি, পিপি ফর্মটা কি ইটেন, ইট অ্যাট ইটেন, তাহলে ইটেনটা বসা যাবে এখানে, তাহলে রাইস ইজ ইটেন হবে, ইটেন। তারপর কি বলছে, দেখো যে সাধারণ একটি প্রিপোজিশন বাই বসে এরপরে, তাহলে এরপর একটা বাই বসায় দিই, বাই বসলো। তারপর কি বলছে যে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে, তাহলে অ্যাক্টিভে যে অ্যাক্টিভের সাবজেক্ট কি ছিল, আই ছিল, ঠিক আছে, এটা যখন প্যাসিভে, প্যাসিভে যে কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, আয়ের অবজেক্ট কি, আমরা জানি আয়ের অবজেক্ট হলো মি, আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট মি, তাহলে রাইস ইজ ইটেন বাই কি হবে, মি হবে, ঠিক আছে। এটা হলো আমাদের একদম বেসিক একটা রুলস, বেসিক একটা মেকানিজম বা বেসিক একটা ধারা, সেটা হলো যে অ্যাক্টিভকে প্যাসিভে করার জন্য। এবং আই থিঙ্ক যে তোমরা সবাই এই ধারাটা বা এই পাঁচটা যে লাইন আমরা দেখলাম, এই 1 2 3 4 5, পাঁচটা লাইন যে দেখলাম বা পাঁচটা লাইনের যে কাজ দেখলাম, এই ধারাবাহিকতা তোমরা সকলেই জানো। কারণ আলটিমেটলি এই ভয়েস চেঞ্জ আসলে তোমরা এই মুহূর্তে বা এই সময় এসে প্রথম শিখতেছো এরকম না, ঠিক আছে, এটা 7 8 থেকে আমরা মোটামুটি শিখে আসছি, তাই না, বারবারই আসলে এটা শেখা হয় আমাদের। তো এতটুকু আমরা আসলে সবাই জানি, তারপরেও আশা করি যে কারো কোনো সমস্যা নাই। এখন সবাই একটু কমেন্ট করে জানাও যে তো যে যতটুকু বুঝাইলাম ততটুকু বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও যে যতটুকু বুঝাইলাম ততটুকু ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এরপরে চলে যাব। মানে এতটুকু বোঝাই লাগবে, এটা একদম বেসিক, একদম মানে ভয়েস, কি বলে যে ভয়েস চেঞ্জ যে টপিকটা আছে, টপিকের মনে করো যে একদম রুট এটা, হ্যাঁ, আত্মা এটা বলা যায়। তো এই আত্মাটাকে আমাদের বুঝতে হবে। তো সবাই একটু বলো যে এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, আম, সবাই বলতেছে যে ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা তারপরে চলে যাই। তো এখন দেখো বলছে যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন, ঠিক আছে, মানে টেন্স অনুযায়ী, দেখো এই যে যেটা সবাই ভয় পায়, ঠিক আছে, যে টেন্স অনুযায়ী, ভাইয়া এক একটা টেন্স, এতগুলা টেন্স, ঠিক আছে, এতগুলা টেন্স মিলে আসলে দেখো আলটিমেটলি টেন্স তো আমরা জানি যে এখানে আসলে 12 ধরনের টেন্স থাকে, প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলা মিলায়া। তো আলটিমেটলি 12টার ভিতরে 9টা টেন্স থেকে আসলে তোমার কি ভয়েস চেঞ্জে আসে। তো আসলে আলটিমেটলি যে পারফেক্ট কন্টিনিউয়াস যে ফর্মটা আছে টেন্সের, ওইটা আসলে আসে না। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত আসে, পাস্টেও সেম, ফিউচারেও সেম, ঠিক আছে। পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে ওইটা আর আসে না, মানে ওইখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে, ওইটা লাগবে না আমার, ঠিক আছে, ওইখান থেকে ভয়েস আসলে হয় না। তো এই যে 9টা যে কন্ডিশন আছে বা 9টা অবস্থান থাকতে পারে, এই 9 ধরনের সেন্টেন্স থাকতে পারে। তো আলটিমেটলি টেন্স যারা বুঝো না তাদের ভয়ের কোনো কারণ নেই, দেখো একদম ইজি করে দিব। দেখবা যে এই একটা চার্ট জাস্ট মাথার ভিতরে সেভ করে রাখবা, এই একটা চার্ট, এবং এই চার্টটা কিভাবে মাথার ভিতরে সেভ করে রাখা যায় একদম ইজিলি, সেটা আমি তোমাদের শিখাই দিব, ঠিক আছে। দেখো এখন তাহলে আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা কিভাবে পরিবর্তন করবো সেটা একটু আমরা দেখি। আমি একটু অন্য কালার কালি নিয়ে নেই, আচ্ছা কালো কালার নেই। দেখো, তো প্রথমে আমরা দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাক্টিভ সেন্টেন্সটাতে থাকবে, সেখানে দেখবা যে অ্যাক্টিভ সেন্টেন্সে সাধারণত সরাসরি একটা মেইন ভার্ব দেওয়া থাকবে, ইট বা ইটস, ঠিক আছে, সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোভাবে থাকতে পারে। ঠিক আছে, তুমি একইভাবে দেখো পাস্ট ইনডিফিনিট যেটা আছে লাল কালিতে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তিনটা কিন্তু আমি লাল কালিদা মার্ক করে দিছি যাতে তিনটা একসাথে মনে রাখতে পারো। মানে প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যার দেখবে ইনডিফিনিট কিনা, ইনডিফিনিট হলে দেখবে রুল প্রায় সেম, জাস্ট একটু পার্থক্যগুলো তোমরা সবাই জানো। কিভাবে জানো আমি দেখাই দিই, দেখো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকবে, ইট অথবা ইটস থাকবে, মানে বেস ফর্মটা থাকবে সিঙ্গুলার বা প্লুরাল। পাস্টে কি থাকবে, ইটের পাস্ট ফর্ম কি, অ্যাট। দেখো ইজি, এটা কি বোঝার জন্য টেন্স জানা লাগবে, এটা তোমরা সবাই জানো যে ইটের পাস্ট ফর্ম কি, অ্যাট। আবার ফিউচারে কি থাকবে, যে ইটের সাথে একটা কি থাকবে, শ্যাল বা উইল থাকবে। তো আমরা জানি ফিউচার মানে কি, ফিউচারের গঠন সাধারণত শ্যাল বা উইল থাকে এবং ভার্বের বেস ফর্ম থাকবে। ভার্বের বেস ফর্ম আছে ইট এবং এর সাথে কি আছে, শ্যাল বা উইল আছে। তাহলে প্রেজেন্টে থাকবে ইট বা ইটস, পাস্টে থাকবে ইটের পাস্ট ফর্ম অ্যাট, আর ফিউচারে কি থাকবে, ইটের সাথে শ্যাল বা উইল যুক্ত হবে, একদম ইজি। এখন এইটাকে যখন আমরা প্যাসিভে নিব, দেখো প্যাসিভে যখন নিব, তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি করছে, দেখো যে ইট বা ইটস ছিল, এর সাথে অক্সিলারি ভার্ব কি যুক্ত হয়েছে, অ্যাম ইজ আর। এবং আমরা জানি যে প্যাসিভ মানে কি, প্যাসিভ মানে ভার্বের P3, মানে কি, সরি V3, ভার্বের P3 না, ভার্বের V3, ভার্বের V3 বা পিপি বলা যায়, তাই না? দেখো ভার্বের পিপি মানে কি, পাস্ট পার্টিসিপল, চোখ বন্ধ করে সব জায়গায় দেখো, আলটিমেটলি এখানে উইটেন, এখানে উইটেন, মানে সব জায়গায় পাস্ট পার্টিসিপল। তোমার টেন্স যাই হোক, এখানে সব জায়গায় কি পাস্ট পার্টিসিপল চোখ বন্ধ করে বসায় দিবা। তো আমরা পড়তেছিলাম যে ইনডিফিনিট টেন্সের কথা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি, এখানে ইট বা ইটস ছিল, দেখো এটাকে যে আমরা পাস্ট পার্টিসিপল বানাবো, এটা তো চোখ বন্ধ করে সবগুলাতেই, তার মানে এটা আলাদাভাবে মনে রাখার দরকার আছে, দরকার নাই। কারণ আমরা জানি যে টেন্স যেটাই হোক, আমরা মূল ভার্বটাকে সবসময় কি করব, পাস্ট পার্টিসিপলে নিব। এবং দেখো এখানে জাস্ট কি করছি আমরা, যে একটা অক্সিলারি ভার্ব যোগ করছি, এম ইজ অথবা আর। আমরা জানি কি এম ইজ আর তিনটা আসলে কি প্রেজেন্ট ফর্মকে নির্দেশ করে। এই জন্য দেখো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই জন্য এখানে এম ইজ অথবা আর আমরা যোগ করে দিব। ঠিক আছে, যে যদি সিঙ্গুলার হয় এম অথবা ইজ, এবং প্লুরাল হলে আর যোগ করে দিব। ঠিক সেম ভাবে দেখো পাস্ট ইনডিফিনিট যেটা বললাম, পাস্ট ইনডিফিনিট মানে কি, ইটের পাস্ট ফর্ম কি, অ্যাট। ঠিক সেম ভাবে এখানেও দেখো ইটেন মানে পিপি দেওয়া আছে, পিপি, এটা তো আলাদাভাবে মনে রাখার কিছু নাই। আর জাস্ট যেখানে ইজ আর আর ছিল, ইজ আর আর এর জায়গায় পাস্ট ফর্ম আমরা কি জানি, ওয়াজ ওয়ার হয়, দেখো এখানে ওয়াজ ওয়ার। তো এটাও কি কঠিন, এটাও তো একদম ইজি, পানির মতো। ঠিক আছে, তাহলে এম ইজ আর প্লাস ইটেন ছিল, এখানে কি ওয়াজ ওয়ার প্লাস ইটেন, একদম ইজি। তাহলে এখানে যদি ওয়াজ ওয়ার প্লাস ইটেন হয়, তাহলে ফিউচারে কি হবে, আমরা জানি যে এখানে শ্যাল উইল ইট তো আগেই ছিল, তাহলে এখানে দেখো যে ইটটা কি ইটেন হয়ে গেছে, পিপি। এটা তো ইউজুয়াল নিয়ম, একদম আগের নিয়ম, যে সবগুলাই প্যাসিভে যা ইটেন হয়ে যাবে, এটা আলাদাভাবে মনে রাখার কিছু নাই। আর যে শ্যাল উইল আগের মতোই ছিল, তাহলে এখানে নতুন কি আসবে, নতুন একটা বি চলে আসবে, নতুন একটা কি চলে আসবে, নতুন একটা বি চলে আসবে, একদম ইজি। ঠিক আছে, আমি আরেকবার রিকল করি, একটু মনোযোগ দিয়ে শোনো, দেখবা যে শুনলেই তোমাদের মনে থেকে যাইতেছে। এবং স্ক্রিনটা ভালো করে দেখো, যখন তোমরা এই চার্টটা ভালোভাবে দেখবা, দেখলে এটা পরবর্তীতে আর কখনো ভুলবা না। ঠিক আছে, এই চারটা জাস্ট মাথার ভিতরে সেভ করে রাখবা, পরীক্ষাতে যেটাই আসো যাক, জাস্ট সেন্টেন্সের গঠনটা দেখবা এবং মনে করো যে ঠাস ঠুস বসাই দিয়ে আসবা। ঠিক আছে, প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি থাকবে, মেইন ভার্বটা থাকবে সিঙ্গুলার বা প্লুরাল। আমরা প্যাসিভে কি করব, একটা অক্সিলারি ভার্ব নিব এম ইজ আর, যেগুলো আমরা জানি যে এম ইজ আর হলো অক্সিলারি ভার্বের ভিতরে প্রেজেন্ট ফর্মে থাকে এবং মূল ভার্বের কি, পিপি, একদম ইজি। পাস্ট ইনডিফিনিটে কি থাকে, মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে অ্যাট, এবং এটার কি হবে, অক্সিলারি ভার্ব আমরা জানি যে এম ইজ আর এর পাস্ট ফর্মটা কি থাকে, ওয়াজ অথবা ওয়ার, এবং এই ক্ষেত্রেও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ফিউচার ইনডিফিনিটে কি ছিল, যে মূল ভার্বের বেস ফর্ম এবং তার সাথে শ্যাল অথবা উইল, এবং এটা পরবর্তীতে কি হয়েছে, শ্যাল উইল সেম ছিল এবং মেন ভার্বটা কি হয়ে গেছে, পিপি হয়ে গেছে, এবং মাঝখানে শুধুমাত্র বি চলে আসছে। তাহলে একদম ইজি না, প্রেজেন্ট টেন্স কিন্তু চলে গেল, একদম ইজি। মানে ইনডিফিনিট টেন্সটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটার কি চলে গেল, ইনডিফিনিট টেন্স চলে গেল। এখন আমরা দেখবো কন্টিনিউয়াস। এখন কি দেখবো, কন্টিনিউয়াস টেন্স। তো দেখো পাস্ট কন্টিনিউয়াস, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যেটাই হোক না কেন একদম ইজি। কিভাবে ইজি আমি বুঝাই দিই, দেখো আমরা জানি কন্টিনিউয়াস মানে কি, আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, আইএনজি। কন্টিনিউয়াস মানে কি, আইএনজি। দেখো তিনটার সাথে আইএনজি আছে, ইটের সাথে জাস্ট আইএনজি যুক্ত হয়ে গেছে তিনটাতেই, তার মানে কি এটা কন্টিনিউয়াস। এবং দেখো প্রেজেন্টে কি থাকবে, আগের মতোই এম ইজ আর, পাস্টে কি থাকবে, ওয়াজ ওয়ার, আর ফিউচারে কি থাকবে, শ্যাল অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি, যে কোনো একটা থাকবে। ঠিক আছে, কন্টিনিউয়াসে কি থাকবে, ফিউচারে শ্যাল বি অথবা উইল বি, প্রেজেন্টে থাকবে এম ইজ আর পাস্টে কি থাকবে, ওয়াজ ওয়ার, আর মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে কন্টিনিউয়াস, এটা আমরা জানি। তো এটা কি আলাদা হয় মনে রাখার কিছু আছে, মনে রাখার কিছুই নাই। এখন আমার কথা হলো প্যাসিভে আমরা কি করব, দেখো
প্যাসিভে মনে রাখবা ভাইয়া, যেহেতু একটা আইএনজি ছিল, এই আইএনজিটা আমাদের রাখতে হবে। আইএনজিটা আমাদের কি করতে হবে? রাখতে হবে। কিন্তু এখন মেইন ভার্বের সাথে রাখা যাবে না, কারণ আমরা কি জানি এখানে তো ইটিং, ইটিং ইটিং EATING, ইটিং এটা কি? এটা হলো মেইন ভার্ব। ইটিং এটা কি? মেইন ভার্ব। আমরা জানি যে মেইন ভার্ব প্যাসিভে কি হয়ে যায়? প্যাসিভে পিপি হয়ে যায়। তার মানে কি পিপি হয়ে গেলে কি হবে? ইটটা হয়ে যাবে কি? ইটেন, ইটেন হয়ে যাবে। এখানে ছিল ইটিং, প্যাসিভে কি হয়ে যাবে? ইটেন হয়ে যাবে। কিন্তু আমি মাত্র বললাম যে আইএনজিটা তো আমাদের রাখা লাগবে। আইএনজিটা কোথায় রাখবো? আমরা আইএনজিটা এই ক্ষেত্রে বি এর সাথে রাখবো, বি প্লাস আইএনজি রেখে দিব। তাহলে বি প্লাস আইএনজি মিলে কি হয়ে যাবে? বিং হয়ে যাবে, BEING। তাহলে কন্টিনিউয়াসের আইএনজি কিন্তু কখনো বাদ দেওয়া যাবে না, মাথায় রাখবা। আইএনজিটা কি করা লাগবে? আমরা জানি মেইন ভার্বের সাথে আইএনজি ছিল, মেইন ভার্ব তো পিপি হয়ে যাবে, ইউনিভার্সাল রুল যে প্যাসিভ মানে মেইন ভার্ব পিপি, ইটেন হয়ে যাবে। তাহলে আইএনজিটা কোথায় যাবে? এই বি এর সাথে যুক্ত হয়ে আইএনজি, বি এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে যাবে? বিং হয়ে যাবে। এটা একদম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটার সাথে যাবে। কিভাবে যাবে দেখাই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? এম ইজ আর ছিল এবং কি ইটিং ছিল। দেখো এম ইজ আর ঠিকই আছে এবং ইটিংটা কি হয়ে গেছে? ওই যে পিপি হয়ে যাবে, যে ইটেন হয়ে গেছে দেখো। এবং এই যে দেখো বললাম আইএনজি রাখা লাগবে কিসের সাথে? বি এর সাথে, যে বিং হয়ে গেছে। তাহলে এম ইজ আর ঠিকই আছে, মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল ইটেন হয়ে গেছে, আর আইএনজিটা বির সাথে যুক্ত হয়ে কি হয়ে গেছে? বিং হয়ে গেছে। তাহলে একদম ইজি না? ঠিক সেম ভাবে দেখো পাস্ট কন্টিনিউয়াসেও সেম। এখানে কি ছিল? ওয়াজ আর ছিল আর ইটিং ছিল। আমরা ওয়াজ আরটা সেম রাখবো, ইটিংটা কি হয়ে যাবে? পিপি হয়ে যাবে, মানে ইটেন হয়ে যাবে, ইটেন হয়ে গেছে। আর যে আইএনজিটা কি? বিং এর সাথে, বি এর সাথে যুক্ত হয়ে বিং হয়ে যাবে, এই যে বিং হয়ে গেছে। একদম ইজি না? একদম ইজি, সবগুলা কিন্তু সেম। ঠিক সেম ভাবে ফিউচার কন্টিনিউয়াস, এটাও কিন্তু সেম। দেখো যে শ্যাল বি উইল বি ইটিং ছিল, শ্যাল বি উইল বি ইটিং ছিল, শ্যাল বি উইল বি সেম রাখছি আমরা। আবার ইটিংটা কি হয়ে যাবে? পিপি হয়ে যাবে, যে ইটেন হয়ে গেছে, পিপি হয়ে গেছে। এবং আইএনজিটা কি হয়ে যাবে? বি এর সাথে যুক্ত হয়ে বিং হয়ে যাবে, দেখো বিং হয়ে গেছে। তাহলে কি আলাদা? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাই কিন্তু সেম। ঠিক আছে, তিনটাই কিন্তু সেম, একদম ইজি। এখন দেখো যে আমরা কি 3 3 6টা পড়ে ফেলছি, আর আছে তিনটা। আর তিনটা পড়লে কিন্তু আমাদের টেন্স শেষ। আর তিনটা পড়লে কি আমাদের টেন্স শেষ। এখন দেখো যে 3 নাম্বার কোনটা আছে? পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এটা আমরা একটু দেখবো। পারফেক্ট মানে কি? হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ হ্যাজ এবং ভার্বের পিপি। এখানে অলরেডি পিপি থাকে, এখানে অলরেডি পিপি থাকে, এখানেও দেখো পিপি, এখানে পিপি থাকে, এখানে কি থাকে? পিপি থাকে। তাহলে পিপি এখানে থাকলে আমরা কি জানি? প্যাসিভে তো পিপি হবে, তাহলে এখানেও পিপি থাকবে, প্যাসিভে পিপি থাকবে। তাহলে দেখো মাঝখানে কি আসবে? যেহেতু এখানেও পিপি, এখানেও পিপি, তাহলে মাঝখানে আমরা একটা জিনিস নিয়ে আসবো, এটা হলো কি? সেটা হলো বিন। কি নিয়ে আসবো ভাইয়া? বিন, BEEN, বিন, BEEN, বিন। তো পাস্ট পার্টিসিপলে কি নিয়ে আসা লাগে? বিন নিয়ে আসা লাগে। এটা মনে রাখবা কিভাবে? দেখো একটা শর্ট ট্রিক্স বলে দিই। দেখো পিপি মানে কি? দুইটা পি আছে না এখানে? দেখো পাস্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, পারফেক্ট টেন্সে অ্যাক্টিভেও পিপি, প্যাসিভেও পিপি, অ্যাক্টিভেও পিপি, প্যাসিভেও পিপি, অ্যাক্টিভেও পিপি, প্যাসিভেও পিপি। তার মানে কি? ডাবল পিপি। দেখো এই জন্য এখানে কি একটা বিন যোগ করা লাগে, যে ডাবল ই। তাহলে ডাবল পিপি থেকে কি একটা ডাবল ই যুক্ত যোগ করা লাগবে। কোনোটাতে কিন্তু ডাবল ই নাই, কোনটাতে আছে? শুধুমাত্র বিনে আছে, বিনে ডাবল ই আছে। যেহেতু এখানে ডাবল পি, এখানেও ডাবল পি, এজন্য এখানে ডাবল ই যুক্ত একটা ওয়ার্ড যোগ করছি, যেটাকে আমরা কি বলি? বিন যোগ করি। ঠিক আছে, দেখো সবই সেম। হ্যাভ হ্যাজ সেম, ইটেনও সেম, শুধু মাঝখানে কি হয়ে গেছে? বিন যুক্ত হয়েছে। যেখানে হ্যাভ হ্যাজ ছিল এখানেও হ্যাভ হ্যাজ, এখানেও ইটেন ছিল এখানেও ইটেন, এখানে মাঝখানে কি যুক্ত হয়েছে? বিন যুক্ত হয়েছে। আমি একটু লেজার নেই, তাহলে ভালো বুঝতে পারবা। দেখো এই যে এখানেও হ্যাভ হ্যাজ ছিল, এখানেও হ্যাভ হ্যাজ, এখানেও ইটেন ছিল, এখানেও ইটেন, এখানে শুধু কি যুক্ত হয়েছে? বিন যুক্ত হয়েছে। ঠিক আছে, আবার দেখো পাস্ট পারফেক্ট টেন্সে দেখো যে এখানে হ্যাড ছিল, এখানেও হ্যাড, এখানেও ইটেন ছিল, এখানেও ইটেন, মাঝখানে কি যুক্ত হয়েছে? বিন যুক্ত হয়েছে। এখানে আবার দেখো ফিউচার পারফেক্টে দেখো যেখানে শ্যাল উইল ছিল, শ্যাল উইল হ্যাভ ছিল, এখানেও শ্যাল উইল হ্যাভ ছিল। ঠিক আছে, প্লাস এখানে ইটেন ছিল, এখানেও ইটেন ছিল, মাঝখানে কি যুক্ত হয়েছে? একটা বিন যুক্ত হয়েছে। একদম ইজি না? একদম ইজি না বলো? তাহলে এটা কি কঠিন কিছু? এটা একদম ইজি, একদম ইজি। তাহলে এখন বলো যে টেন্স বুঝতে পারছো কিনা, তোমাদের এই টেন্স নিয়ে আর কোনো ঝামেলা আছে কিনা? 9টা টেন্স একদম বুঝাই দিলাম, এখন বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা। এখন টেন্স নিয়ে যদি তোমাদের এক্সারসাইজ করতে দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, তোমরা পারবা কিনা বলো? সবাই বলো যে ভাই ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে আমরা তাহলে এই 9টা টেন্স, 9টা এক্সাম্পল এখনই মনে করো যে রানিং আমরা এগুলা প্র্যাকটিস করব। হ্যাঁ, এবং আজকের ক্লাসে প্রচুর প্র্যাকটিস রাখছি। প্র্যাকটিস করতে করতে এমন করাই দিব যে জাস্ট অন্যান্য স্যাররা কি করে বা অন্যান্য মেন্টররা কি করে, যখন তোমরা ক্লাস করো দেখবা যে জাস্ট রুলস পড়ায়া দেয়, ঠিক আছে, আর বলে যে তোমরা বই দেখা প্র্যাকটিস করে নি। বাট আমরা ক্লাসে এতগুলো প্র্যাকটিস করবো রুলস পড়ার পাশাপাশি, যে তোমার ক্লাসের পরে ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, এক চোখ বন্ধ করে হয়ে যাবে, ডাবল ডাবল করে প্র্যাকটিস করবো, সব সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু সবাই বলতেছে যে ক্লিয়ার, তাহলে আমরা দেখো, আচ্ছা তাহলে আমরা চলে যাই তারপরের স্লাইডে। দেখো এখন এই যে 9টা যে পড়লাম রুলস, এই 9টা রুলস দিয়ে দেখো আমরা রানিং মনে করো যে 9টা রুলস প্র্যাকটিস করবো, একদম রানিং।
ঠিক আছে দেখো, তাহলে আমি একদম রানিং যদি নয়টা রুলস প্র্যাকটিস করি তাহলে দেখো একদম হাতে ধরে শিখিয়ে দেই। প্রথমটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমি দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমি দেখি যে আমরা আগের স্লাইডে একটু যাই, কি দেখছি এখানে যে ইট বা এটস থাকবে, এখানে কি আছে দেখো যে আই ইট রাইস, এই যে ইট আছে, ইট আছে তাই না? এবং এই ক্ষেত্রে কি হবে আসলে, এই ক্ষেত্রে এম ইজ আর প্লাস ইটেন যোগ হবে, এবং এবং তার আগে কি আমরা এই যে এই রুলসগুলো ফলো করবো, এই পাঁচটা যে নিয়ম, এই পাঁচটা নিয়ম অনুযায়ী যাবো। তো পাঁচটা নিয়ম অনুযায়ী আমরা কি জানি, প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট কোনটা, রাইস, রাইস বসায় দিই, রাইস, রাইস বসায় দিলাম। তারপরে কি, তারপর কি হবে, এই যে অক্সিলারি ভার্ব এম ইজ আর আসবে, এম ইজ আর এর ভিতরে কোনটা আসবে, রাইসের সাথে, রাইসের সাথে অবশ্যই ইজ আসবে যেহেতু সিঙ্গুলার, রাইস ইজ। তারপর কি আসবে, এই যে ইটেন, দেখো এই যেখানে ইটেন ছিল ইটেন চলে আসবে, তাহলে কি এখানে যে ইট আসছিল, ইটের পরবর্তী কি আসবে, ইটেন, পাস্ট পার্টিসিপল আসবে, তাহলে ইটেন আসবে, ই এ টি ই এন, ইটেন। তারপরে এই যে অ্যাক্টিভের যে সাবজেক্ট, এটা কি হয়ে যাবে, অবজেক্ট হবে, তার মানে কি হবে, রাইস ইজ ইটেন বাই, আয়ের অবজেক্ট কি, আয়ের অবজেক্ট হলো মি, তাহলে এখানে বসবে হলো মি। ঠিক আছে, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট শেষ। এখন দেখো কি বলছে যে আই অ্যাম ইটিং রাইস, ঠিক আছে আমি ভাত খাচ্ছি, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জানি আগের মতো যে আমরা কি করব, ভয় প্যাসিভের ক্ষেত্রে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্ট এখানে কি রাইস, রাইসটা হলো অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করি, রাইসটা আগে বসায় দিই, রাইস, রাইস বসায় দিলাম, হ্যাঁ রাইসটা বসায় দিলাম। তারপর কি করব, এটার সাথে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তো আমরা একটু আগে দেখছি কি যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কি আসে, এম ইজ আর, তাহলে রাইসের সাথে কি আসবে, ইজ আসবে, ইজ বসায় দিলাম, রাইস ইজ, ঠিক আছে রাইস ইজ। এবং তারপর কি আসে দেখি, একটু আগে পরে আসছে এই যে একটা বিং চলে আসে কন্টিনিউয়াসে, বিং, তাহলে এম ইজ আর এর পর একটা বিং চলে আসবে, তাহলে এখন কি রাইস ইজ বিং বসায় দিব, বিই আই এন জি, রাইস ইজ বিং, রাইস ইজ বিং। তারপরে কি আসে, ওই যে ভার্বের পিপি, ইটিং ছিল, ইটিং এর কি আসবে, পিপি হবে, পিপি, তাহলে এখানে কি পিপি মানে কি ইটেন, ই এ টি ই এন, ইটেন। তারপর কি একটা প্রিপোজিশন বাই আসবে, এই যে বাই চলে আসছে, এবং তারপর কি সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টটা কি আই, আইয়ের অবজেক্ট কি মি, মি, রাইস ইজ বিং ইটেন বাই মি। ওই যে আমরা একটু আগে পড়ছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসে যে আইএনজি থাকে, আইএনজিটা চেঞ্জ করা যায় না, কি করা লাগে, এই বি এর সাথে যোগ করে দেওয়া লাগে, যে বি এর সাথে আইএনজি যুক্ত হয়, কি হয়ে গেছে, বিং হয়ে গেছে, হ্যাঁ। এবং মেন ভাব যেটা আছে ইটিং, ইটিং এর কি হয়ে যায়, পাস্ট পার্টিসিপল হয়ে যায়, মানে ইটেন হয়ে গেছে, তাহলে একদম ইজি না, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু আমরা করে ফেলছি অলরেডি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা অলরেডি করে ফেলছি। তারপরে দেখি আছে যে আই হ্যাভ ইটেন রাইস, তার মানে কি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একদম আগের মতো কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, রাইসটাকে সাবজেক্ট বানাই দে, রাইস, রাইসটাকে সাবজেক্ট বানাই দিলাম, হ্যাঁ। তারপর কি হয়ে যাবে, রাইস, এখানে কি আছে, হ্যাভ, হ্যাভ ইটেন, আমরা কি পড়ছিলাম রুলসে চলে যাই, পারফেক্টে হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজে কি কি করব আমরা, হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাভ হ্যাজ নিয়ে আসবো এবং একটা বি নিয়ে আসবো, তাই না, একটা বিন নিয়ে আসবো। তাহলে এখানে কি রাইসের সাথে কি হ্যাভ হয় না হ্যাজ হয়, হ্যাভ হলো কি প্লুরাল, আর রাইস কি সিঙ্গুলার, তার মানে এখানে কি হবে, হ্যাজ হবে, হ্যাঁ। হ্যাভ হলো কি, হ্যাভ হলো প্লুরাল, প্লুরাল, হ্যাঁ। আর হ্যাজ কি, হ্যাজ হলো সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে রাইসের সাথে কি বসবে, আমরা রাইস দেখছি, রাইস হলো সিঙ্গুলার, এর সাথে ইজ বসে, তাহলে হ্যাভ হ্যাজের ভিতরে কি বসবে, অবশ্যই হ্যাজ বসবে, ঠিক আছে। তাহলে রাইস অবজেক্টটাকে সাবজেক্ট বানাইছি, রাইসটাকে সাবজেক্ট বানাইছি, তারপর কি আমরা এখানে কি দেখলাম যে হ্যাভ অথবা হ্যাজ তার সাথে বিন নিয়ে আসা লাগবে, তাহলে আমরা জানি রাইসের সাথে হ্যাজ বসছে, হ্যাজের সাথে কি বসবে, বিন বসবে, বিন বসবে। তারপরে কি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে পিপি আছে অলরেডি, এখানেও পিপি হবে, ইটেন, ইটেন, রাইস হ্যাজ বিন ইটেন, তারপর কি হবে, রাইস হ্যাজ বিন ইটেন, একটা প্রিপোজিশন আসবে বাই, বাই, তারপর কি সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, যে সাবজেক্ট আই ছিল এটা কি অবজেক্ট হবে মি, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, ইজি না। ঠিক সেম ভাবে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, এটা কি হবে, রাইস, প্রথমে দিব রাইস, তারপরে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব পাস্টের ক্ষেত্রে কি, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর, পাস্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার হলো অক্সিলারি ভার্ব। তাহলে রাইসের সাথে কোন আসবে, রাইস যেহেতু সিঙ্গুলার, এটার সাথে কি যাবে, ওয়াজ হবে, ওয়াজ, ঠিক আছে, রাইস ওয়াজ, রাইস ওয়াজ। তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাট কি, ভার্বের পাস্ট ফর্ম, এটার পাস্ট পার্টিসিপল কি ইটেন, ইটেন, অল টাইম প্যাসিভ মানে ইটেন, রাইস ওয়াজ ইটেন, তারপর একটা প্রিপোজিশন আসবে বাই, তারপর কি সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্ট কি মি, রাইস ওয়াজ ইটেন বাই মি, একদম ইজি না। ঠিক সেম ভাবে দেখো পাস্ট কন্টিনিউয়াস যেটা আছে আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, ঠিক সেম ভাবে কি করবা, অবজেক্টটাকে নিয়ে আসবা সাবজেক্টে, রাইসটাকে সামনে নিয়ে আসো, রাইস, রাইসটাকে সামনে নিয়ে আসো, তারপর কি হবে, ওই যে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবা ওয়াজ,
তারপর আমরা জানি আইএনজি থাকলে আইএনজি বাদ দেওয়া যায় না, আইএনজি কিছুর সাথে যোগ করা লাগে, বির সাথে যোগ করা লাগে, যে বির সাথে এই যে আইএনজিটা আমরা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে বি এর সাথে আইএন যুক্ত করলে কি হলে বিং হয়, বিং হয়ে যায়। তাহলে রাইস ওয়াজ বিং, এবং মেন ভার্বের পিপি মানে কি ইটিং কি হয়ে যাবে, ইটেন হয়ে যাবে, ইটেন হয়ে যাবে। রাইস ওয়াজ বিং ইটেন, তারপর একটা প্রিপোজিশন বাই, তারপরে কি সাবজেক্ট আর অবজেক্ট, মানে আয়ের অবজেক্ট কি মি। একদম সবগুলা সেম, একদম সবগুলা সেম। ঠিক সেম ভাবে 6 নম্বরে কি বলছে দেখো, যে আই হ্যাড ইটেন রাইস, এটা কি, এটা কি, এটা গেল হলো পাস্ট কন্টিনিউয়াসে গেছে আগেরটা, এটা হলো কি, এটা হলো পাস্ট পারফেক্টে, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস। তাহলে এখানে কি হবে, যে রাইস, রাইস, তাহলে হ্যাড থাকলে কি হবে, আমরা জানি পাস্ট পারফেক্টে হ্যাডের পরিবর্তে হ্যাড বিন আসবে, তাই না? পাস্ট পারফেক্টে তাই না, যে হ্যাডের সাথে কি থাকে, হ্যাডের সাথে হ্যাড বিন আসে। বিন কেন আসে, কারণ এখানেও পিপি, এখানেও পিপি, তাই না? ঠিক সেম ভাবে দেখো কই গেল, এই যে এখানে রাইস, রাইস, এখানে কি আসবে, একটা হ্যাড, হ্যাড আছে, হ্যাডই ছিল, মানে হ্যাড ছিল, হ্যাডই আছে, রাইস হ্যাড, এখানে ধরো একটা বাই বসায় দিলাম, আর এখানে কি সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট মি। তাহলে এখন ভার্বটাকে কি বসাবো, ঠিক আছে, আই হ্যাড ড্যাশ, এখানে কি বসাবো, একটা বিন বসাবো। কেন বিন বসাবো, একটু আগে শিখে আসছে যে ডাবল ই, তার মানে কি এখানেও ছিল পাস্ট পার্টিসিপল ইটেন, এখানেও কি হবে পাস্ট পার্টিসিপল ইটেন, ই এ টি ই এন, ইটেন। যেহেতু এখানেও আমি একটু ভালো করে লিখি, যেখানে কি প্রথমে কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, রাইস, হ্যাড নিয়ে আসলাম, হ্যাড, তারপরে এই যে পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব তো পাস্ট পার্টিসিপলে থাকবে অবজেক্টে, ইটেন, তারপরে একটা প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্ট কি মি, এবং এখানে কি আসবে, এখানেও যেহেতু পিপি ছিল, এইখানেও ইটেনটা কি পিপি, ডাবল পিপি থাকলে কি ডাবলই আনা লাগে, একটু আগে শিখাইছি, এই যে এখানে, যে এখানেও পিপি, এখানেও পিপি, ডাবল পিপি থাকলে একটা ডাবলই আনা লাগে, ডাবলিটা কি বিন। ঠিক আছে, তাহলে এখানে একটা বিন বসায় দাও, বিন বসায় দাও। তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই মি, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। তাহলে এখন তোমরা কমেন্ট করে জানাও, এই তিনটা তোমরা কমেন্ট করে জানাবা কি হবে। তাহলে প্রথমটা কি হবে, আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, এটার প্যাসিভ কি হবে সবাই কমেন্ট করে জানাও। আই উইল ইট রাইস, এটার প্যাসিভ কি হবে সবাই কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করে জানাও, আই উইল ইট রাইস এটার প্যাসিভ কি হবে। সবাই কমেন্ট করে জানাও কি হবে। আচ্ছা, আর কি চক্রবর্তী বলছে যে রাইস উইল ইটেন বাই মি, রাইস উইল ইটেন বাই মি, এটাই কি হবে, আমরা কি একটু আগে এটাই দেখে আসছি। হ্যাঁ, দেখো কোন একটা ওয়ার্ড তোমার বাদ গেছে, একটু মনে করার চেষ্টা করো। দেখো আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্ট কি রাইস, রাইসটাকে সাবজেক্ট বানাইলাম রাইস। তারপর এখানে আছে উইল, এটা কি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে কি দেখছি আমরা, যে দেখো ফিউচার ইনডিফিনিটে যে শ্যাল উইল থাকবে, এবং এর পরিবর্তে কি হবে, শ্যাল উইল, একটা বি চলে আসবে, একটা বি চলে আসবে, তাহলে কি হবে, রাইস উইল বি, রাইস উইল বি, রাইস উইল বি। তারপর কি মেন ভাবে পাস্ট পার্টিসিপল, ইট হয়ে যাবে ইটেন, ইটেন, রাইস উইল বি ইটেন, একটা প্রিপোজিশন আসবে বাই, তারপর কি সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, আয়ের অবজেক্ট মি। ঠিক আছে, রাইস উইল বি ইটেন বাই মি, রাইস উইল বি ইটেন বাই মি, হ্যাঁ রাইস উইল বি ইটেন বাই মি। তারপরে দেখি
আট নম্বরে কি বলছে যে আই উইল বি ইটিং রাইস। এই যে ইটিং আছে, উইল আছে, তার মানে কি এটা হলো কি ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউ আমরা জানি যে কন্টিনিউয়াসে কি করা লাগে, আইএনজি কিন্তু রাইখা দিতে হয়। কিসের সাথে রাখতে হয়? অন্য একটা ওয়ার্ডের সাথে রাখতে হয়। তো আমরা প্রথম একদম আগের মতো যাব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। তাহলে রাইসটাকে সাবজেক্ট বানাই দিলাম, রাইস। তারপর কি আছে? উইল বি আছে। তো আমরা কি দেখছিলাম, দেখো যে ফিউচার কন্টিনিউ আছে, যে শ্যাল বি অথবা উইল বি থাকে, এটা কি করা লাগে? শ্যাল বি উইল বি সেম থাকবে। শ্যাল বি উইল বি সেম থাকবে, তাহলে আমরা কি যে রাইস উইল বি লিখি, রাইস উইল বি। দেখো রাইস উইল বি। তারপরে কি ওই যে বললাম যে আইএনজি তো সেম রাখা লাগবে, কিন্তু আমরা জানি যে মেইন ভার্বটা তো আসলে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, তাহলে ইটিংটা কি হয়ে যাবে? ইটেন হয়ে যাবে, ইটেন হয়ে যাবে, যে ইটেন, ইটেন। এবং আইএনজিটা তো রাখা লাগবে, তাহলে আইএনজিটা কিসের সাথে রাখবো আমরা? বি। তাহলে বি প্লাস আইএনজি কি হয়ে যায়? বিং হয়ে যায়, বিং। তাহলে রাইস উইল বি বিং, রাইস উইল বি বিং ইটেন, একটা প্রিপোজিশন আসবে বাই, তারপরে কি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্টটাকে কি বলে? মি। ঠিক আছে, তাহলে কি হলো? রাইস উইল বি বিং ইটেন বাই মি। ঠিক আছে, রাইস উইল বি বিং ইটেন বাই মি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তোমরা বলো তো যে 9 নাম্বার যে প্রশ্নটা আছে যে আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস ফিউচার পারফেক্ট টেন্সে, ফিউচার পারফেক্ট টেন্সে এটার প্যাসিভ কি হবে? সবাই কমেন্ট করে জানাও। এটা পারায় লাগবে, এটা না পারাইলে সবাইকে খুরমা দেবো, খুরমা, মাথার উপরে খুরমা দেবো সবার। সবাই বলো যে 9 নাম্বার যেটা আছে আই উইল হ্যাভ ইটেন রাইস, এটার প্যাসিভ ভয়েস কি হবে? হ্যাঁ, যারা কমেন্ট করতেছে যে শাকেক মিয়া, রাইস উইল বি ইটেন বাই মি। আচ্ছা, এটা সম্ভবত ফিউচার ইনডিফিনিট টাইমে কমেন্ট করছিল। আচ্ছা, তারপর এটাতে কমেন্ট করছিল যে রাইস উইল বি বিং ইটেন বাই মি, জ্যাক স্প্যারো। আর নাদিম ইসলাম কমেন্ট করছে রাইস উইল বি বিং ইটেন বাই মি। হ্যাঁ ভাই, তোমারটাও ঠিক হয়েছে। রনক কমেন্ট করছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আচ্ছা, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আচ্ছা আচ্ছা, ইতফা রহমান বলছে যে 8 নাম্বারটা আবার একটু বুঝিয়ে দেন ভাইয়া। দেখো 8 নাম্বার তো ইজি, আমরা প্রথমে কি করছি? অবজেক্টটাকে সাবজেক্ট, মানে সাবজেক্ট কি? রাইস, রাইস সাবজেক্ট করছি। তারপরে কি? উইল ছিল, ঠিক আছে, উইল বি ছিল, উইল বিটা বসাই দিছি হুবহু উইল বি। এবং কি আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের আইএনজিটা সেম রাখা লাগে, আইএনজিটা তো আমরা আর মেন ভার্বের সাথে রাখতে পারি না, কারণ আমরা জানি মেন ভার্বটা কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল হয়ে যায়, যে মেন ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। কিন্তু এই আইএনজিটা তো আমাদের রাখা লাগবে, এবং আইএনজি তো সরাসরি রাখা যায় না, কোনো একটা ওয়ার্ডের সাথে বসাই দিতে হয়, এই জন্য বি এর সাথে বসাই দিয়ে বিং বানাই দিছি। হ্যাঁ, তাহলে রাইস উইল বি বিং ইটেন, তারপরে আমরা জানি একটা প্রিপোজিশন আসে বাই, এবং সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট ছিল আই, এটার অবজেক্ট কি? মি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সবাই কমেন্ট করতেছে যে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আচ্ছা, রনক কমেন্ট করছে, ফারিয়া উলফাত বলছে হ্যাভ বিন। আচ্ছা, আর কি চক্রবর্তী বলছে যে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আফিফ আয়াত বলছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। তানিয়া আহমেদ বলছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আচ্ছা, ইতফা রহমান বলছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। সুমা ইসলাম বলছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। জিলহাস রেজা বলছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। সাকেক মিয়া বলছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। সিনথিয়া বলছে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মা। মা না ভাইয়া, মি হবে। যাই হোক, হয়তো টাইপিং মিস্টেক। হ্যাঁ, তাহলে সবারই তো ঠিক হয়ে গেছে, সবারই ঠিক হয়ে গেছে। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি রাইস উইল হ্যাভ বিন
ইটেন বাই মি, ইটেন বাই মি। এখন বলো তো ভাইয়া, এই যে 9টা টেন্স, এই টেন্স দিয়ে যে প্রশ্নগুলো আসে, এখন তোমাদের এই টেন্স দিয়ে প্রশ্ন আসলে আটকাইতে পারবে কিনা? বলো যে ক্লিয়ার কিনা, টেন্স ক্লিয়ার কিনা সেটা বলো। টেন্স ক্লিয়ার কিনা, টেন্স নিয়ে আমাদের আরো আরো সামনে এক্সাম্পল আছে, আমরা আরো এক্সাম্পল করবো। ঠিক আছে, আরো এক্সাম্পল আছে, ওইগুলোও দেখবো। আমরা তো জাস্ট এই আই ইট রাইস এই একটা বাক্যটাকে আসলে বিভিন্ন টেন্সে নিয়ে মনে করো যে করতেছি, মানে করলাম মাত্র। হ্যাঁ, তো আলটিমেটলি তো পরীক্ষায় এত সহজ সেন্টেন্স থাকবে না, সেন্টেন্সগুলো একটু কঠিন কঠিন থাকবে, অনেক সময় সেন্টেন্সের মানে বুঝবা না। তো সেই সেন্টেন্সগুলো কিভাবে করবে একটু পর আমরা দেখবো। হ্যাঁ, সমস্যা নাই, সব একদম মনে করো যে ইজি করে দিব। ঠিক আছে, সব একদম ইজি করে দিব। তো সবাই একটু বলো যে ভাই ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। সবাই বলো যে ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই যেহেতু বলতেছে ক্লিয়ার, তাহলে আমরা চলে যাই পরের স্লাইডে। তো দেখো এখানে বলছে যে সেন্টেন্স, আমরা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, আর আমাদের ভয়েস চেঞ্জ আসলে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা লাগে। তো সেন্টেন্স নিয়ে আহামরি কিছু জানা লাগবে না, তোমরা সেন্টেন্স ছোটকাল থেকে পড়ে আসছো, ক্লাস 6 থেকে পড়ে আসতেছো। সেন্টেন্স আসলে কয় প্রকার আমরা জানি, যে অর্থ অনুযায়ী আসলে 5 প্রকার। এছাড়া আর একভাবে আসলে 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইটা না। আমরা অর্থ অনুযায়ী ভাগ করতেছি কয় ভাগে? 5 ভাগে। আমরা এটা ছোট থেকে পুরো আসছি, যে একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, একটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, আমি জাস্ট একটু ওভারভিউ করে দেই, একটু মানে তোমাদের একটু রিকল করে দিই ছোটকালে যেটা পড়ে আসছো, যে বাক্যে কোনো সাধারণ বর্ণনা বা সাধারণ একটা বিবৃতি, সাধারণ একটা কথা হচ্ছে, একটা বর্ণনা দিচ্ছ বা বিবৃতি দিচ্ছ। ঠিক আছে, সেটাকে আমরা বলি আসলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। হি রিড আ বুকস, সে বই পড়ে। ঠিক আছে, এবং কোন একটা সেন্টেন্সের ভিতরে না কথাটা মানে সেটা নেগেটিভ। নেগেটিভ মানে কি, না কথা থাকবে, মানে হি ডাজ নট রিড আ বুক, সে বই পড়ে না। পড়ে না, পড়ে না, এই যে না। সে ভাত খায় না। ঠিক আছে, সে স্কুলে যায় না। ঠিক আছে, সেটা করছে না, সেটা সে পড়ছিল না, সে উঠছিল না, শুনছিল না, মানে না থাকবে মানে সেটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আর না থাকলে হ্যাঁ, সেটা কি হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলো কোন সেন্টেন্স বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর একটা সেন্টেন্স ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, যে বাক্যে প্রশ্ন করা হয়। তো আমরা জানি যে অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন দেখো এখানে উদাহরণ দিচ্ছে যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রথমে ডু দ্বারা শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। এর প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। কারণ প্রথমে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, বা সবচেয়ে সহজ কথা যে সেন্টেন্স আসলে প্রশ্ন করা হয়। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? হোয়াই ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? ঠিক আছে, প্রশ্ন করছে মানে কি ইন্টারোগেটিভ। তারপরে দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই দরকারি, ভয়েস চেঞ্জে এটা নিয়ে আলাদা রুলস আছে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, যে বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ বোঝায়, যে বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ বা অনুরোধ বোঝায়, ঠিক আছে, সেটাকে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যে সাধারণত সাবজেক্ট ইউজ্য থাকে। হ্যাঁ, মানে সাবজেক্ট যে ইউ, মানে ধরো তুমি তুমি তোমার ফ্রেন্ড বা তোমার ছোট ভাই বা যাকে তুমি উপদেশ করতেছো, আদেশ করতেছো। ঠিক আছে, তুমি যে করতেছো, যাকে করতেছো ইউ, এই মানুষটাকে যাকে করতেছো এটা হলো তুমি, আই। ধরো এটা আমি, আই, আর যাকে করতেছি ইউ, সেই ইউটা আসলে এখানে উজ্জ্ব থাকে, মানে প্রকাশ থাকে না। যেমন বলছে যে ডু ইট অ্যাট অনস, বা আমি তো সরাসরি বলি ডু ইট, ডু ইট, এটা করো। কাকে বলছি? তোমাকে বলছি। ঠিক আছে, তার মানে তোমাকে ইউ কথাটা এর ভিতরে আছে, কিন্তু এখানে কিন্তু আসলে উল্লেখ নাই, কিন্তু এটা কি উজ্জ আছে। উজ্জ আছে মানে কি এর ভিতরে আছে কিন্তু বাস্তবে নাই, মানে বাস্তবে ওয়াই ও ইউ লেখা নাই, কিন্তু আসলে কি ইউ ওয়ার্ডটা এর ভিতরে আছে, উজ্জ আছে। ঠিক আছে, মানে উজ্জ মানে কি বলা যায় যে হিডেন থাকা। হ্যাঁ, উজ্জ আছে মানে কি হিডেন আছে, হিডেন, হিডেন। হ্যাঁ, হিডেন আছে মানে হাইড করা আছে। হ্যাঁ, ডু ইট অ্যাট অনস, আদেশ করলা। অনুরোধ, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস, দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। হ্যাঁ, উপদেশ, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। ঠিক আছে, আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো সব কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে দেখি অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা বা আশীর্বাদমূলক। ঠিক আছে, মে ইউ বি হ্যাপি, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এই যে তুমি বলতেছো যে কি দোয়া করতেছো, প্রার্থনা করতেছো,
আল্লাহর কাছে কিছু চাইতেছো, ঠিক আছে, বা দোয়া করতেছো কারোর জন্য, ঠিক আছে, মে গড ব্লেস ইউ, এই সব হলো কি অপটেটিভ সেন্টেন্স। তারপরে একটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আমার ছোট থেকে এটার সাথে খুবই পরিচিত, যে আকস্মিক মানে দুঃখ, বেদনা, বিস্ময়, খুশি, এই জিনিসগুলো প্রকাশ করে, এলাজ হি ইজ ডেড, ঠিক আছে, এলাজ হি ইজ ডেড, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হ্যাঁ, বাহ কি সুন্দর পাখি। তো এই যে 5 ধরনের সেন্টেন্স, এই সেন্টেন্স সম্পর্কে আমাদের একটু বেসিক ধারণা থাকা লাগবে, যেটা আমি দিলাম, ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপরে এখন যাই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসলে আমরা ভয়েস চেঞ্জটা কিভাবে অ্যাপ্লাই করব। এবং আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে আসলে 9 ভাবে ভয়েসের অ্যাপ্লাই ঘটে, যে নয়টা টাইপ বা যে 9টা রুলস আমরা অলরেডি পড়ে আসছি। ওই যে আমরা 9টা টেন্স শিখে আসলাম না, ওই 9টা রুলস আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য প্রযোজ্য, ঠিক আছে। তো বইয়ের ভেতরে আসলে যেভাবে রুলস লেখা থাকে, যেভাবে রুলস লেখা থাকে, ঠিক আছে, আমি কিন্তু ওইটা কিভাবে পড়াই দিছি, এই যে এই ছকের মাধ্যমে পড়াই দিছি। তো ওইভাবে রুলস আলাদা আলাদা করে মনে রাখা চাইতে, ছকটা ইজি না, এই ছকটা এখন মাথায় গেঁথে গেল, দরকার পড়লে এই ছকটা সুন্দর করে খাতায় আঁকাবা, আঁকায় কি করবা, পরীক্ষা পড়ার টেবিলের সামনে একদম লাগায় রাখবা, প্রতিদিন একবার করে দেখবা, জীবনে ভুলবা না, ঠিক আছে। পড়তে ইচ্ছে, ধরো টেবিলে বসে পড়তেছো, পড়তে পড়তে মনে করো যে অনেক সময় হয় না যে আমি কি করতাম, আমার যখন আমি একটা সময় যখন পড়াশোনা করি মানে টেবিলে, তো আমি একটা সময় দেখতাম যে পড়াশোনা করতে করতে একটা সার্টেন টাইম পর, 1 ঘন্টা বা আধা ঘন্টা, 1.5 ঘন্টা পড়ার পর আমি এমনি একদিকে তাকায় থাকি, হ্যাঁ, তাকায় মনে করছি কিছু একটা ভাবতেছি, মানে পড়ার ভিতরে মনোযোগ নাই। তো আমি চিন্তা করলাম যে আমি পড়ার পড়ার মাঝখানে মাঝখানে যেভাবে মনে করো যে মনোযোগহীনতায় ভুগি বা অন্যমনস্ক হয়ে যায়, এইটাকে কি করা যায়। তো আমি দেখি এটা কোনোভাবে কমানো যায় না। তাহলে এটা এটা আসলে কমানো যাবেও না, এটা একটা সিম্পল বিষয়। তুমি যখন একটা অনেকক্ষণ পড়বা, সেটা 10 মিনিট 15 মিনিট হইতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা হইতে পারে, তোমার মস্তিষ্ক ক্লান্ত হবে, সেই দিক ওই দিক তাকাবে, একটু রিল্যাক্স করতে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা একদম ন্যাচারাল একটা প্রসেস, এটা অস্বাভাবিক কিছু না। তো আমি চিন্তা করলাম যে এই যে সময়টা যে আমি অন্যদিকে তাকিয়ে থাকি, টেবিলের দিকে বা দেয়ালের দিকে, এই সময়টা কাজে লাগানো যায় কিভাবে। তখন কি করতাম, আমি যে দিকে তাকায় থাকতাম, ওই দেওয়ালগুলাতে বা টেবিলের ওই সাইডগুলাতে আমি পড়া লেখা লেখা রেখা দিতাম। তাহলে হয়তো কি যে আমি পড়তে পড়তে যদি এই দিক ওই দিক তাকাইতাম, আমি পড়ার দিকে চোখ যাইতো, হ্যাঁ, এবং ওগুলো এক নজর দেখলে আমার কি ওগুলো রিকভার হয়ে যাইতো, ঠিক আছে, রিভাইজ হয়ে যাইতো। তো এই জিনিসটা কাজে লাগাবো, তোমরা চাইলে এটা ফলো করতে পারো, যে এই চারটা সুন্দর করে খাতায় লিখে টেবিলে বা দেওয়ালে এক জায়গায় লাগাই দিবা, ঠিক আছে। পড়তে পড়তে ধরো ম্যাথ করতেছো বা ফিজিক্স পড়তেছো, যেটাই পড়ো, বা বাংলা পড়তেছো, তুমি মনে করো যে পড়তে পড়তে হাঁপায় গেছো, দেওয়ালের দিকে মাথা দিছো, চোখ দিছো, তুমি ওই চারটা দেখলা, তোমার অটোমেটিক্যালি একবার রিভাইজ হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো হলো কিছু টেকনিক শেয়ার করলাম তোমাদের সাথে। যাই হোক, তারপরে কি যেটা বলতেছিলাম, যে বইয়ে এই টাইপের রুলসগুলো আছে, এগুলো আসলে মনে থাকে না, এই জন্য ছকটা দিছি, ছকটা খুব ইফেক্টিভ। আমি আমার পার্সোনাল লাইফে আমি নিজে আসলে ওইভাবে পড়াশোনা করছি, ওই ছকটা দিয়ে আমি আসলে ভয়েস চেঞ্জ পুরোপুরি পারতাম, ঠিক আছে, কোনো প্রশ্ন আমি আটকাইতাম না। তো দেখো এখানে কি আছে, তোমার এটা পড়া লাগবে না, তুমি এটা অলরেডি পড়ে আসছো। তুমি এখন সুন্দর করে কি করবে, যে এটা এটা আসলে কিসের রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলস। তুমি প্রেজেন্ট ইনডিফিনিট শিখে আসছো না। তো আমরা শিখছিলাম একদম জেনারেল একটা সেন্টেন্সের জন্য, যে আই ইট রাইস। তো সবসময় যে আই ইট রাইসই থাকবে এরকম তো না, অন্যরকম সেন্টেন্সও থাকতে পারে, যেমন কি রানা সিংস সংস। দেখো রানা সিংস সং, এই সেন্টেন্সের প্যাসিভটা কি হয় সবাই বলো তো। আগের নিয়মে, সব কিন্তু আগের নিয়মে হবে। তাহলে বলো যে রানা সিংস সংস, এটা কি হবে, রানা সিংস সংস কি হবে বলো। তাহলে আমরা